প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে হায়দ্রাবাদে টাইগারদের অনুশীলন, মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যায় উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্পিন সহায়ক উইকেটে ভালো করতে চায় রোমানারা। শনিবার দুই ভেন্যুতে শুরু হচ্ছে বিসিএল এর দ্বিতীয় রাউন্ডের খেলা। দীর্ঘ পরিসরের ম্যাচে ফিটনেস ফিরে পেতে দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নামেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ওপেন গলফের শিরোপার স্বপ্ন টিকে রইল সিদ্দিকুর রহমানের। তৃতীয় রাউন্ড শেষে পারের থেকে 3 শট কম খেলে উঠে আসলেন লিডার বোর্ডের 3 নম্বরে। এবং ফুটবল মাঠ সহ ক্রীড়া স্থাপনার জন্য প্রায় 10 বিঘা জমি বরাদ্দ পেল জাতীয় ক্রীড়া পরিষদ। পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়ামের জন্য 37 একর জমি বরাদ্দ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। ভারতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর 2টায় অনুশীলন শুরু করে টাইগাররা। প্রায় 6 ঘন্টার ভ্রমণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছে বাংলাদেশ দল। প্রথম দিন বিশ্রামে কাটিয়ে শুক্রবার দুপুরে টেস্টের ভেন্যু রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগাররা। ফিল্ডিং ছাড়াও নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেন সাকিব, তামিম, তাসকিনরা। আগামী রোববার সফরের একমাত্র দুদিনের প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অনুশীলন শেষে স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ ব্যাটসম্যান মুমিনুল জানান, ভারতের বিপক্ষে টেস্ট খেলতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ব্যর্থতা ভুলে ভারতে একমাত্র টেস্টে ভালো কিছু করতে চায় মুশফিকের দল। ভারতের বিপক্ষে টেস্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে কিছু ভারতীয় গণমাধ্যম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামলে যেরকম চাপ থাকে, ভারতের বিপক্ষে খেলতে তেমন চাপ থাকবে না। মুশফিকের এই মন্তব্যকে ভারতের জন্য অপমানজনক বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমগুলির খবরে। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, আর খেলা হবে হায়দ্রাবাদে। 1998 সালে হায়দ্রাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে জয়লাভ করে। ফলে একমাত্র টেস্টটিকে ঐতিহাসিক বলে আসছিল বাংলাদেশের গণমাধ্যম। কিন্তু বাড়তি কোনো চাপ নেই দাবি করে মুশফিকের মন্তব্য ভারতের জন্য অপমানজনক উল্লেখ করে মুশফিকের কড়া সমালোচনা করা হয় প্রকাশিত খবরে। ফলে ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে উত্তেজনা ছড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলেও মুশফিকের ক্যারিবিয়ানদের অভিনন্দন জানানো নিয়ে আপত্তিকর অবস্থান নিয়েছিল বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের স্পিনাররা ভালো করবে বলে প্রত্যাশা দলের অধিনায়ক রুমানা আহমেদের। এছাড়া পুরনো ভুল শুধরে ব্যাটিং ও ফিল্ডিংয়েও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগ্রেসদের। বিশ্বকাপ বাছাই পর্বে আস্থার প্রতিদান দিতে চান সিনিয়র খেলোয়াড়রা। ম্যাচ বাই ম্যাচ ভালো করে খেলে কোয়ালিফাই করার আশা ডেভিড ক্যাপেলের দলের। মুশফিকদের পর এবার সফরে বের হলেন রুমানারাও। টাইগাররা যখন ভারতে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে, টাইগ্রেসদের ঠিকানা হলো শ্রীলঙ্কা। বাংলাদেশ ভারত হায়দ্রাবাদ টেস্টকে বিশ্ব গণমাধ্যম এরই মধ্যে ঐতিহাসিক তকমা দিয়ে ফেলেছে। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়েও ইতিহাস গড়ার আশা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। কিন্তু ইতিহাস নতুন করে লেখাতে যে গাঝাড়া দিয়ে উঠতে হবে তা জানা আছে ক্যাপেল শিষ্যদের। ব্যাটিংটা কাঠগড়ায় বহু আগে থেকেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে যোগ হয়েছে বাজে ফিল্ডিং এর কালো ছায়াও। যা একটু আশা তাতে রং মেখে দিচ্ছেন ওই স্পিনাররাই। শ্রীলঙ্কায় খেলা হয় সালমা কুবরাদের আঙুলে ঘূর্ণি দেখার প্রত্যাশাটা ক্যাপ্টেনের একটু বেশি। স্বপ্ন দেখছি যে আমরা ভালো কিছুই নিয়ে আসবো দেশের জন্য। আমরা আসলে 1 বাই 1 যেতে চাচ্ছি। প্রথম থেকে আমাদের এফোর্ট থাকবে। প্রথমে যদি জিততে পারি তা কনফিডেন্স আমাদের আরো বেশি হাই থাকবে। গততে যে ম্যাচগুলো খেলেছি ওখানে আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করার সময় ছিল গত 7 দিন। ব্যাটিং এর অনেক আমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল, কিন্তু আমরা সাউথ আফ্রিকার সাথে 200 পার করেছি। স্পিন সাইডটা অনেক স্ট্রং অনেক টিমের থেকে, তো আমি স্পিনে অনেক আশাবাদী
এর সাথে আমাদের পেসাররা অনেক ইমপ্রুভ করছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে বল হাতে তুখোড় খাদিজাতুল কুবরা কোয়ালিফায়ারেও হতে চান কোচের মূল অস্ত্র। একটা বিগ টিমের সাথে অনেক ভালো পারফরমেন্স ছিল, এটা আমার কনফিডেন্সটাকে আরো আপ করবে। যেহেতু শুনতেছি স্পিন টার্নিং, এটা ডেফিনেটলি স্পিনাররা ওইখানে অনেক বেটার কিছু করবে ইনশাল্লাহ। প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজে 4-1 ব্যবধানে হারলেও ব্যাটিংয়ে মেয়েরা প্রাণশক্তি খুঁজে নিচ্ছে এই সিরিজে তুলনামূলক ভালো ব্যাটিং করা থেকে। শ্রীলঙ্কায়ও বড় সংগ্রহ করতে চান তারা। যারা কন্টিনিউসলি ভালো করে আসছে তাদের উপরে দায়িত্বটা বেশিই থাকছে, তো ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করবো যে টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করার। এশিয়ান কান্ট্রি উইকেটগুলো আমাদের মতোই হয়, তো যদি শ্রীলঙ্কার উইকেটগুলো আমরা ওইরকমই পাই অবশ্যই আমাদের জন্য ভালো হবে। 7 ফেব্রুয়ারি কলম্বোতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। পঞ্চম বিসিএল এর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে শনিবার। চট্টগ্রামে মধ্যাঞ্চল মুখোমুখি হবে উত্তরাঞ্চলের, আর সিলেটে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ দক্ষিণাঞ্চল। ম্যাচ দুটি শুরু হবে সকাল 9:30টায়। প্রথম রাউন্ডের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের বিপক্ষে সহজ জয় পেয়েছে পূর্বাঞ্চল। মূলত লিটন দাসের ডাবল সেঞ্চুরিতেই সহজেই জয় পায় অলোক কাপালির দল। তবে জাতীয় দলের হয়ে লিটন দাস ভারত সফরে যাওয়াটা পূর্বাঞ্চলের জন্য ধাক্কাই বলা চলে, কারণ এবার তাদের প্রতিপক্ষ তারকাখচিত দক্ষিণাঞ্চল, যে দলের অধিকাংশ ক্রিকেটারেরই আছে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। এছাড়াও এ ম্যাচ দিয়েই প্রায় 1.5 বছর পর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে চট্টগ্রামে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। প্রথম ম্যাচে অভিজ্ঞ নাইম ইসলামের দারুণ ইনিংসের পরও ড্র হয় ম্যাচটি। তবে প্রথম ইনিংসে লিড পাওয়ায় 3 পয়েন্ট নিয়ে তালিকায় পূর্বাঞ্চলের পরেই আছে তারা। এবার জয় তুলে নিয়ে শিরোপার পথে এগিয়ে যেতে চাইবে নাসির হোসেনরা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল টাইগার পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমানের। ইনজুরির পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে আবারও মাঠে ফিরছেন সেই বিসিএল এর মধ্য দিয়েই। শনিবার সিলেটে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচে মাঠে নামবেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার প্রত্যাশা, ফিটনেস ঠিক রাখার পাশাপাশি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন তিনি। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। বাংলাদেশের বিশ্ববালক কাটার মাস্টার মুস্তাফিজ আইপিএল শেষে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ফিরে আসেন নিউজিল্যান্ড সিরিজে। কিন্তু এই ইনজুরি মাঝপথে তাকে ছিটকে দেয় নিউজিল্যান্ড সিরিজ থেকেও। অবশ্য বর্তমানে ইনজুরি কিছুটা কাটিয়ে উঠলেও সামনে শ্রীলঙ্কা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজ থাকায় ভারতের সাথে একমাত্র টেস্টে মুস্তাফিজকে খেলানোর ঝুঁকি নেয়নি বিসিবি। তাই দীর্ঘদিন ধরে ক্রিকেটের লঙ্গার ভার্সন থেকে দূরে দাফিজ। ইনজুরির পর থেকে কোনো টেস্ট খেলে নাই, 4 ডে ম্যাচও খেলা হয় নাই, এই জন্য আমার একটা খেলার কথা বলছে, চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়া। মূল দল যখন ভারতে, মুস্তাফিজ তখন বিপিএল খেলতে অবস্থান করছেন সিলেটে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন করেছেন তিনি। তারকা খ্যাতি পাওয়ার আগে মুস্তাফিজ এই মাঠে খেলেছেন ঘরোয়া লিগের ম্যাচ। এবার আবারও ইনজুরি কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে চান এই বিসিএল দিয়ে। খুলনা ডিভিশন, 2টা ডিভিশন, মানে রাজশাহী, বরিশাল, খুলনা নিয়ে প্রাইম ব্যাংক, আমাদের টিম সবসময় ভালো হয়। এবারের বিসিএলে মুস্তাফিজ খেলছেন দক্ষিণাঞ্চলের হয়ে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। গলফের খবর। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে পারের থেকে 3 শট কম খেলে লিডার বোর্ডে 5ম স্থান থেকে 3 নম্বরে উঠে এসেছেন এই লাল সবুজের প্রতিনিধি। শেষ দিনে দারুণ কিছু করে দেশকে এনে দিতে চান শিরোপা। ঘরের মাঠে গলফ উৎসব বলেই দেশ সেরা গলফার সিদ্দিকুরের উপর প্রত্যাশাটা একটু বেশি। প্রথম রাউন্ডে কিছুটা বাজে সময় কাটালেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে নিজেকে ফিরে পেয়েছেন সিদ্দিকুর। লিডার বোর্ডে 5ম স্থান থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু করেন এই দেশ সেরা গলফার। রাউন্ডের 3 নম্বর দিনটাও কাটতে পারত দ্বিতীয় দিনের মতো, কিন্তু 1, 2 এবং 15 নম্বর হলে খেলতে গিয়ে 3 বগিতে পড়তে হয় সিদ্দিকুরকে। তবে তৃতীয় দিন শেষে 3 বার্ডি সহ মোট পারের চেয়ে 8 শট কম খেলে লিডার বোর্ডে 3 নম্বরে উঠে এসেছেন এই গলফার। শেষ দিনটা নিজের করে নিতে চান সিদ্দিকুর। ধারাবাহিকভাবে খেলে দেশকে শিরোপা উপহার দিতে চান তিনি। শুরুটা যদিও একটু খারাপ ছিল, বাট আমার মনে হয় যে
আই হ্যাভ গুড কাম ব্যাক। গেমের উপরে ফোকাসটা দিয়ে আমার মনে হয় যে এনিথিং ক্যান বি হ্যাপেন। আগামীকালকে হোপ ফর ওয়ান বেস্ট রাউন্ড টুমরো। যথারীতি শুরু থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে আধিপত্য দেখাচ্ছেন দুই গলফার জ্যাক ও শুভঙ্কর। তৃতীয় দিনে পারের চেয়ে 2 শট কম খেলে শীর্ষে আছেন থাইল্যান্ডের গলফার জানেওয়ানানন্দ, আর পারের থেকে 1 শট বেশি খেলেও 2 নম্বরে আছেন শুভঙ্কর শর্মা। প্রথম ও দ্বিতীয় দিনটা ভালো ছিল, কিন্তু ভুল শটের কারণে আজ খারাপ সময় কেটেছে। শেষ দিনে আশা করছি ভালো কিছু করব। তৃতীয় রাউন্ডে এসে আমার অনেক মিস হয়েছে। শিরোপা জিততে হলে শেষ দিনে আমাকে আরো অনেক ভালো খেলতে হবে। এদিকে বাংলাদেশের আরেক গলফার দুলাল হোসেন 3 রাউন্ড শেষে পারের থেকে 4 শট কম খেলে 12 নম্বরে আছেন। শিরোপা জয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়লেও শেষ দিনে ভালো কিছু করার প্রত্যাশা তার। টোটাল আমার 4 আন্ডার, নট ব্যাড। ইনশাল্লাহ আগামীকালকে আছে একদিন, ওই দিনটার জন্য আমি ওয়েট করছি, দেখি 7-8 আন্ডার হয়ে যেতে পারে আমার। গলফ অঙ্গনে বাংলাদেশের বিজ্ঞাপনের নাম সিদ্দিকুর রহমান, তাই দেশের গলফ প্রেমীরা আশায় বুক বেঁধে আছেন শেষ দিনটা সিদ্দিকুর নিজের করে নিয়ে দেশকে উপহার দিবেন শিরোপা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গেল 11 জানুয়ারি গুলশানে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অধীনে থাকা প্রায় 10 বিঘা জমির বরাদ্দ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে একটি ফুটবল মাঠ সহ ক্রীড়া স্থাপনা করার পরিকল্পনা করছে এনএসসি। এছাড়াও পূর্বাচলে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম সহ অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্সের জন্য ক্রীড়া পরিষদকে 37 একর জমির বরাদ্দপত্র দিয়েছে রাজুক। সময় সংবাদে বিষয়গুলো নিশ্চিত করেছেন এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস। বিস্তারিত থাকছে এস এম ইকবালের রিপোর্টে। গুলশান 2 নম্বরের এই বাসাটি কিছুদিন আগেও ছিল বিজেএমসি সম্পত্তি। শুধু এই বাসা নয়, এই স্থাপনার পেছনে ইতালিয়ান দূতাবাস সহ প্রায় 10 বিঘা জমিও আওতাভুক্ত ছিল বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অধীনে। কিন্তু ঋণগ্রস্ত হয়ে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি জমির বিনিময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অর্থ নিলে তা নিবন্ধিত হয় জাতীয় ক্রীড়া পরিষদের নামে। এনএসসি জমির বরাদ্দ পেলেও বিজেএমসি থেকে ইজারা সত্ত্ব নেয় এখনো সেখানে নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তবে দ্রুতই তাদের নোটিশ দিয়ে নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করতে চায় ক্রীড়া পরিষদ, যার মধ্যে রয়েছে সাইকেল ও রোলার স্কেটিং ট্র্যাক, ইনডোর স্টেডিয়াম এবং ফুটবল ও ক্রিকেট উপযোগী একটি সবুজ মাঠ। প্রায় 10 বিঘার অধিক একটা জমিখণ্ড এটি বিজেএমসির মালিকানায় ছিল। এটি সম্প্রতি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে হস্তান্তরিত হয়েছে। সারা বছরব্যাপী যাতে আমরা খেলাধুলা করতে পারি এবং এখানে সবুজ মাঠ থাকে, সেই লক্ষ্যেই এটি কার্যক্রম শুরু হবে। এদিকে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে চাপ কমানোর জন্য পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম সহ একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা এনএসসির দীর্ঘদিনের, কিন্তু রাজুক থেকে জমির বরাদ্দ না পাওয়ায় আটকে ছিল সে কার্যক্রম। দেরিতে হলেও সুখবর এসেছে সেখানেও। পূর্বাচল সেখানে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গাটি নির্দিষ্ট করা ছিল। 37 একর জমি আমাদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত এই বরাদ্দপত্র ইস্যু না হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে যে পরবর্তী কাজ সেটি আমরা শুরু করতে পারছিলাম না। সুতরাং এখন আমরা খুব তাড়াতাড়ি করে আমরা সেই পরবর্তী কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। তবে বাংলাদেশ সুপার লিগ বিএসএল এর জন্য 170 কোটি টাকার সংস্কার বাজেট নিয়ে কোনো আশার খবর দিতে পারেনি ক্রীড়া পরিষদ। সেটি নাকি এখনো ফাইলবন্দি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। ভাবে আমরা যাতে এটাকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দাঁড়িয়ে খেলার সময় আরো থাকছে। ইপিএল এ লন্ডন ডার্বিতে শনিবার মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল। লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সাথে ব্যবধান কমাতে বার্সা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের। নারী খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখছে গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিদ্যালয়ের মেয়েদের নিয়ে গড়ে তোলা হয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ বেশ কয়েকটি টিম। বিভাগ ও জাতীয় পর্যায়ে অসংখ্যবার পুরস্কার জিতেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পর্যাপ্ত মাঠ ও সুযোগ সুবিধার অভাবে নিয়মিত অনুশীলন করতে পারছেন না তারা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সিথি, মিম ও তিথি সহ হাই স্কুল পড়ুয়া এই মেয়েরা কেবল বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। আশপাশের মানুষের নেতিবাচক দৃষ্টি আর সমাজের অবহেলাকে পেছনে ফেলে ক্লাস পরীক্ষার পাশাপাশি তারা ভূমিকা রাখছে খেলার মাঠেও। কখনো ক্রিকেট ব্যাট, আবার কখনো ফুটবলকে বশ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারা। সব বাধা বিপত্তি পেরিয়ে জীবনের লক্ষ্য অর্জনে এক পাও পেছাতে রাজি নয় এই মেয়েরা। আমাদের ইচ্ছা যে আমরাও যেন খেলে দেশের মুখ উজ্জ্বল করতে পারি। অনেক আশা যে আমি একটা ভালো পর্যায়ে খেলবো
বাংলাদেশ টিমে খেলবো, খেলাটা চালিয়ে যেতে চাই এবং আমিও জিততে চাই, আমিও ক্রিকেট টিমে খেলতে চাই। যত্ন আত্তি করে খেলাধুলার সাথে মেয়েদের সম্পৃক্ত করার পেছনে বড় ভূমিকা রাখছেন বিদ্যালয়টির শরীরচর্চা শিক্ষক শামিমা ইয়াসমিন পাপড়ি। গাইবান্ধা শহরের এই বিদ্যালয়ের মাঠেই নিজের হাতে গড়ে তুলেছেন শারমিন আক্তার সুপ্তা, পিঙ্কি, শরীফা, তিথি ও বেবির মতো খেলোয়াড়দের, যারা এখন জাতীয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবল টিমে দেশের হয়ে ভূমিকা রাখছে। নিজের চাওয়া পাওয়া বলতে কিছুই নেই, খেলাধুলায় মেয়েদের এগিয়ে নেয়াই লক্ষ্য বলে জানালেন এই শিক্ষক। আমি চাই যে মেয়েরা আসে এখানে প্র্যাকটিস করুক, আমি ওদেরকে আরো ভালো জায়গায় যেন তুলে দিতে পারি, ওরা যেন বিভিন্ন জায়গায় খেলতে পারে। জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তার মতে পর্যাপ্ত খেলার মাঠ থাকলে মেয়েদের আরো এগিয়ে নেওয়া সম্ভব। মাঠের অপূর্ণতা আছে, একটি ভালো মাঠ হলে আসলে মেয়েদের জন্য আলাদা একটা মাঠের ব্যবস্থা হলে আমার মনে হয় যে গাইবান্ধার মেয়েরা আরো এগিয়ে আসবে। বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে 1989 সাল থেকে এ পর্যন্ত 5 শতাধিক পুরস্কার অর্জন করেছে বিদ্যালয়টি। লেখাপড়ার পাশাপাশি এভাবেই খেলাধুলার জগতে নিজেদের সমৃদ্ধ করার লড়াই চালিয়ে যাচ্ছে গাইবান্ধার এই মেয়েরা। ক্রীড়াবিদদের মতে প্রয়োজনীয় সহযোগিতা আর পৃষ্ঠপোষকতা পেলে হয়তো এই মেয়েরাই একদিন বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শনিবার লিগের বিগ ম্যাচে লিগ লিডার চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। হাই ভোল্টেজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। আরেক ম্যাচে হাল সিটির বিপক্ষে মাঠে নামবে টেবিলের 4র্থ স্থানে থাকা লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এছাড়া বাংলাদেশ সময় রাত 11:30টায় টেবিলের 2য় স্থানে থাকা টটেনহাম হটস্পারের খেলবে মিডলসবরোর বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের আসরে ধীরে ধীরে নিজেদের একক কর্তৃত্ব স্থাপন করে চলেছে চেলসি। তাদের পিছু নেয়া টটেনহাম, আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডের মতো দলগুলো অনেকটাই পিছিয়ে। পয়েন্ট টেবিলে ওঠানামার লড়াইয়ে ব্যস্ত এ দলগুলোর ফুটবলীয় যুদ্ধ উপভোগে আরও একবার অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্বের ফুটবল প্রেমীরা। আসরের অন্যতম বড় ম্যাচ বললে হয়তো খুব একটা ভুল বলা হবে না। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের আতিথেয়তা নেবে আর্সেনাল। 1997 সালের পর লিগের ম্যাচে এই মাঠে গানারদের আর কখনোই হারের স্বাদ দিতে পারেনি অল ব্লুরা। দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের চেয়ে 9 পয়েন্ট এগিয়ে থেকে লিগ টেবিলের রাজদণ্ডটা আপাতত তাদের হাতেই শোভা পাচ্ছে। স্বাগতিকরা ইনজুরি ও কার্ডের ঝামেলা মুক্ত থাকায় এক্ষেত্রে অবশ্য যথেষ্ট নির্ভর কোচ অ্যান্তোনিও কন্তে। তাই ম্যাচে সেরা একাদশে আলোনসো, পেদ্রো, কস্তা, হ্যাজার্ডরা থাকছেন সেটি মোটামুটি নিশ্চিত। অন্যদিকে প্রতিপক্ষের আতিথেয়তা নিতে গিয়ে কোনো অপ্রত্যাশিত ফলাফলকে বরণ করে নিতে চায় না আর্সেনাল। এই মৌসুমের প্রথম লেগে কন্তে বাহিনীকে 3-0 গোলে বিধ্বস্ত করেছিল গানাররা। তবে 2003-04 সালের পর এক মৌসুমেই লিগে ব্লুদের বিপক্ষে 2 লেগেই কখনো জয় পায়নি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ওজিল, সানচেজ, আইওবি ও জিরুদরা যথেষ্ট নির্ভরতাই দিচ্ছেন ওয়েঙ্গারকে। এদিকে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে হাল সিটির মাঠ কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে অতিথি লিভারপুল। যদিও এ মাঠে হাল সিটির বিপক্ষে রেকর্ড খুব একটা বেশি কথা বলবে না অল রেডদের হয়ে। এ মাঠে কোচ ইউর্গেন ক্লপের শিষ্যরা সবশেষ 4 ম্যাচের 2টিতেই পেয়েছে হারের তিক্ততা। কৌতিনহো, লালানা, হেন্ডারসন, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোরা হাল সিটির বিপক্ষে জয় নিয়ে চেলসির সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে বদ্ধপরিকর। অন্যদিকে নিজেদের উঠোন হোয়াইট হার্ট লেনে টটেনহামের প্রতিপক্ষ মিডলসবরো। টেবিলের 2য় স্থানে থাকায় তারাই যে চেলসির পর শিরোপার অন্যতম দাবিদার। কক্ষপথে থেকে ব্লুদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিতে জয় ছাড়া কিছুই ভাবার কথা নয় আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যদের। 1988 সালের পর লিগের কোনো ম্যাচেই এই প্রতিপক্ষের বিপক্ষে হারেনি স্পাররা। তাই কানে, ডেল আলি, এরিকসন, ডেম্বেলেকেই আরেকবার ভরসার প্রতীক বানাতে প্রস্তুত স্পার বস পচেত্তিনো। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। স্প্যানিশ লিগের খবর। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, তারপরেই বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এবার রিয়ালের সাথে ব্যবধান কমাতে বার্সার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9:15টায়। আরেক ম্যাচে ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লেগানেসের। ম্যাচটি মাঠে গড়াবে শনিবার রাত 11:30টায়। স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিল দেখলে বোঝা যায় কতটা প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে পার হচ্ছে এবারের আসর। রিয়ালের চেয়ে মাত্র 4 পয়েন্ট কম নিয়ে একরকম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। তারপরেই বার্সার সমান 42 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান করছে সেভিয়া। তাই এক ম্যাচ হাত ফসকালেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়তে হবে কাতালানদের।
পয়েন্ট ব্যবধান কমাতে ঘরের মাঠে নু ক্যাম্পে এবার অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। সব রকম প্রতিযোগিতা মিলিয়ে শেষ 7 ম্যাচে যাদের বিপক্ষে 6টিতে জয় আছে স্বাগতিকদের। এদিকে নু ক্যাম্পে লিগের টানা 12 ম্যাচে এ অঞ্চলের যে কোনো ক্লাবের বিপক্ষে জয়ের রেকর্ডটাও তাদেরই। এছাড়া বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ 31 ম্যাচে একটি হলেও গোল করেছে কাতালানরা। ইনজুরি কাটিয়ে দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আন্দ্রেস ইনিয়েস্তার। তবে সার্জিও বুস্কেটসকে ইনজুরির কারণে থাকতে হচ্ছে সাইডলাইনে। এদিকে মেসি, নেইমার, সুয়ারেজ ত্রয়ীর আক্রমণ ভাগের সমন্বয়ে পিকে, রাকিটিচ, ভিদালদের নিয়ে ম্যাচটিতে জয় পেতে চাইবে লুই এনরিকের শিষ্যরা। এদিকে ভিসেন্তে ক্যালদেরনে নিচের সারির দল লেগানেসের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমের সময়টা একেবারে ভালো যাচ্ছে না স্বাগতিকদের। তার উপর লেগানেসের বিপক্ষে ক্যালদেরনের মাঠে রোজি ব্লাঙ্কোসদের শেষ জয় এসেছিল 2001 সালে লিগের দ্বিতীয় বিভাগের ম্যাচে। আর 2 গোল করলেই লা লিগায় 4500 গোলের কোটা পূরণ হবে অ্যাথলেটিকোর। তাই এই রেকর্ড গড়ার পাশাপাশি টানা 2 ম্যাচে ড্র করা অ্যাথলেটিকো চাইবে আবারও জয়ের ধারায় ফিরতে। আর এজন্য গ্রিজম্যান, গামেইরো, গরিনদের নিয়ে 4-4-2 ফরমেশনের দল সাজিয়েছেন কোচ সিমিওনে। ফারজানা মুমু, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। শনিবার জোহানেসবার্গে 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজের 2-0 এগিয়ে থাকায় এ ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। সিরিজের প্রথম 2 ওয়ানডে জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। তারপরও এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া প্রোটিয়ারা। তবে সিরিজের বাকি ওয়ানডেগুলোতে দক্ষিণ আফ্রিকানরা পাবে না ডেভিড মিলারকে। ডান হাতের আঙ্গুলের হাড়ে চির ধরায় তাকে আপাতত বিশ্রামই থাকতে হচ্ছে। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আবারও দেখা যাবে তাকে। অন্যদিকে বরাবরের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের ব্যর্থতার ধারা ধরে রেখেছে লঙ্কানরা। দলের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন। তবে এ ম্যাচে জয় না পেলে সিরিজ খোয়াতে হবে সফরকারীদের। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার উপায় নেই চান্ডিমাল বাহিনীর। বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন এসেছে। সিএ এর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এই বিষয়টি নিশ্চিত করেছেন। আগের কমিটি ভেঙে দিয়ে নতুন কাঠামোতে গড়া এই কমিটিতে মার্কেটিং ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু ইংল্যান্ড। টিম পারফরমেন্স যাচাইয়ের দায়িত্ব পেয়েছেন প্যাট হাওয়ার্ড। ইভেন্ট ম্যানেজমেন্টের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গেছে অ্যান্থনি এভরার্ডের কাঁধে। ব্রডকাস্ট ও বাণিজ্যিক কমিটির প্রধান হয়েছেন বেন আমারফিও। এছাড়া পাবলিক অ্যাফেয়ার্স প্রধান হয়েছেন মার্ক ওনিল। কৌশলগত জনসংযোগের দায়িত্ব পেয়েছেন কেভিন রবার্টস। ফিন্যান্স কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন টোড শান্ট। আর দাপ্তরিক সম্পাদক হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান হ্যারম্যান। সেডন পার্কে চ্যাপেল হেডলি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার ইশ সোধি। অন্যদিকে ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত কিউই ওপেনার ওনিল ওয়াগনারের। চ্যাপেল হেডলি সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড জয় পেলেও দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ ওয়ানডেই তাই ভাগ্য নির্ধারণ করবে সিরিজের। সেডন পার্কের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখেই ইশ সোধিকে দলে সুযোগ দিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচক প্যানেল। স্পেশালিস্ট স্পিনার হিসেবে সোধি ছাড়াও আগে থেকেই দলে আছেন মিচেল স্যান্টনার। তবে এই দুজনের যে কোনো একজন একাদশে নামবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ মাইক হ্যাসন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট অনিশ্চিত পেস বোলার নেইল ওয়াগনার। ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ খেলার সময় আঙ্গুলে চোট পান তিনি। পরে চির ধরা পড়ায় কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ফাস্ট বোলারকে। ক্রিকেট ও সন্ত্রাসবাদ নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। আর এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমাটিতে পর্দার পেছন থেকে কাজ করবেন রমিজ রাজা। ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের মূল কারণ সন্ত্রাসকে ক্রিকেট দিয়ে মোকাবেলার চিত্র উঠে আসবে এই সিনেমায়। রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় নায়ক সঞ্জয় দত্তের বিপরীতে থাকতে পারেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেত্রী মাহিরা খান। এক ফুল দো মালি নামে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এই সিনেমাটি রোমান্টিক ধাঁচের হলেও ক্রিকেট দিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলা করে ভারত পাকিস্তান সম্পর্কের বৈরিতা নিরসনে জোরালো বার্তা দেবেন বলেও জানা যায়।
জামালপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ খান জয়। ফাইনালে মুখোমুখি হয় জামালপুর জেলা দল ও নেত্রকোনা জেলা দল। এ সময় খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের ফুটবল প্রেমী দর্শকরা। খেলায় নেত্রকোনা জেলা দলকে 1-0 গোলে হারিয়েছে জামালপুর। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মিলন। শারীরিক অক্ষমতা নিয়ে ক্রিকেট খেলে চলেছেন নাটোর সদর উপজেলার জংলি এলাকার সারার হোসেন সাদ্দাম। এক পা নিয়ে দিব্যি ব্যাটিং বোলিং করে যাচ্ছেন তিনি। নাটোরের তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে জংলি ইসলামিয়া ক্রিকেট দলের হয়ে খেলছেন সাদ্দাম। 2005 সালে এক সড়ক দুর্ঘটনায় নিজের পা হারান তিনি। তারপরও ক্রিকেটার হবার স্বপ্নে কখনো নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হতে দেননি সাদ্দাম। নিজের দলের উইকেট রক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের দলকে এ মৌসুমে জেলার দ্বিতীয় বিভাগে উন্নীত করতে অসামান্য অবদান রেখেছেন এই ক্রিকেটার। সাদ্দামের প্রতিভায় মুগ্ধ হয়ে তার কোচ, সতীর্থ, এলাকাবাসী থেকে শুরু করে তার ঘনিষ্ঠজনরাও। তাদের দাবি এই প্রতিভাবান ক্রিকেটারকে দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলে সুযোগ করে দেওয়া হোক। গাজীপুরের কাপাসিয়ায় আনোয়ারা সাইদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাপাসিয়ার দক্ষিণগাঁও গ্রামে মরিয়ম ভিলেজ মাঠে শহীদ বাবলু স্মৃতি সংসদ ও আলীনগর মিতালি সংঘ ফাইনাল খেলায় মুখোমুখি হয়। প্রায় 5000 দর্শকের উপস্থিতিতে জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়। 2 মাস ব্যাপী ভলিবল টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে 8টি দল অংশ নেয়। ফাইনালে নরসিংদীর শহীদ বাবলু স্মৃতি সংসদ আলীনগর মিতালি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে 1 লাখ ও রানার্স আপ দলকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদের কন্যা মাহজামিন আহমেদ মিমি। ওইভাবে প্রতিনিধিত্ব উঠে আসছে না, এটার আপনার নানাবিধ একটা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে হায়দ্রাবাদে টাইগারদের অনুশীলন। মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যায় উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্পিন সহায়ক উইকেটে ভালো করতে চায় রোমানারা। শনিবার 2 ভেন্যুতে শুরু হচ্ছে বিসিএল এর দ্বিতীয় রাউন্ডের খেলা। দীর্ঘ পরিসরের ম্যাচ ফিটনেস ফিরে পেতে দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নামবেন কাটার মাস্টার মোস্তাফিজ। বাংলাদেশ ওপেন গলফের শিরোপা স্বপ্ন টিকে রইল সিদ্দিকুর রহমানের। তৃতীয় রাউন্ড শেষে পারের থেকে 3 শট কম খেলে উঠে আসতেন লিডার বোর্ডের 3 নম্বরে। এবং ফুটবল মাঠ সহ ক্রীড়া স্থাপনার জন্য প্রায় 10 বিঘা জমি বরাদ্দ পেল জাতীয় ক্রীড়া পরিষদ। পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়ামের জন্য 37 একর জমি বরাদ্দ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।